প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বন্ধুগণ, এর আগে গত পরশুদিন আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং 12 তারিখের নির্বাচন নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। আজকে আসছি অন্য একটা প্রসঙ্গ নিয়ে, একটা ব্যথা বুকে নিয়ে, একটা শোক এবং দুঃখ কষ্ট বুকে নিয়ে। বন্ধুগণ, আপনারা জানেন যে একটা জাতি 1947 সালে পাকিস্তান তৈরি করার জন্য স্লোগান দিয়েছিল, হাত মে বিড়ি মুখ মে প্রাণ, লড়কে লেঙ্গে পাকিস্তান। সেই লড়কে লেঙ্গে পাকিস্তান নামক একটা রাষ্ট্রের জন্যে যে জাতি সংগ্রাম করেছিল, সেই জাতিটাকে কীভাবে, কী জাদু বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদ উদ্বুদ্ধ করে তাদেরকে দিয়ে 1971 সালের 26শে মার্চ থেকে আরম্ভ করে 16ই ডিসেম্বর, এই 9 মাসের মধ্যে একটা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন দেশের অভ্যুদয় ঘটেছিল। বঙ্গবন্ধুর পক্ষে এটা সম্ভব হয়েছিল কারণ তার সঙ্গে এমন একটা টিম ছিল যারা তার মতো মানুষের কথায় নিজেদের জীবন দেশের জন্য বলি দিয়ে দিতে পারতেন, উৎসর্গ করতে পারছেন। সেই স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে, সেই স্বাধীনতা আন্দোলনের সময়, সেই বাঙালি জাতীয়তা বোধকে জাগ্রত করার সময়ে বঙ্গবন্ধু যে সমস্ত পার্শ্বদ পেয়েছিলেন, তাদের কজনের নাম আমি উল্লেখ করছি। আপনারা জাতীয় 4 নেতার নাম জানেন। ময়মনসিংহে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, গাজীপুরের তাজউদ্দিন আহমেদ, রাজশাহীর কামরুজ্জামান সাহেব, পাবনার ক্যাপ্টেন মনসুর, ময়মনসিংহের আরও একজন নেতা মনোরঞ্জন ধর, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, ফরিদপুরের ফণীভূষণ মজুমদার, বরিশালের চিত্তসুতার জিল্লুর রহমান, আব্দুস সামাদ আজাদ, এদের মতো নেতারা ছিলেন বঙ্গবন্ধুর সহচর এবং পার্শ্বদ। তাদেরকে দিয়েই সমগ্র বাঙালি জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। তারা বঙ্গবন্ধুকে সুপরামর্শ দিয়ে তার সাথে থেকে তার হাতকে বলিষ্ঠ করে তার অবর্তমানে বিশাল এক যুদ্ধ পরিচালনা করে বিদেশের মাটিতে বসে দেশকে স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধু সেই টিমটা তৈরি করেছিলেন এবং 25শে মার্চের কালো রাত্রে তাকে পাকিস্তানের দুর্বৃত্তরা বন্দি করে নিয়ে যাওয়ার পরও তার অবর্তমানে তার যে পার্শ্বদ, যে নেতাদের তিনি তৈরি করেছিলেন বাঙালি জাতি স্বাধীন করার জন্যে, তারা তাদের দায়িত্ব কর্তব্য অত্যন্ত সুচারুরূপে পালন করেছিলেন। এবং তার পরের স্টেজে কারা নেতা হবেন তাদেরকে বঙ্গবন্ধু প্রশিক্ষণ দিয়ে রেখে গিয়েছিলেন। তাই 1975 সালে দুর্বৃত্তরা যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, তখন সেই দ্বিতীয় শ্রেণীর আওয়ামী লীগ নেতাদের মধ্যে বঙ্গবন্ধু নিজের হাতে গড়া
নেতাদের মধ্যে ছিলেন তাজউদ্দিন পত্নী জহুরা তাজউদ্দিন, আইবি রহমান, ছাত্রনেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সরঞ্জিৎ সেনগুপ্ত, রমেশচন্দ্র সেন, আমির হোসেন আমু, আব্দুল হামিদ কিশোরগঞ্জের, যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, আরও অনেক এদের মতো নেতাদেরকে তিনি বানিয়ে রেখে গিয়েছিলেন, যারা অসময়ে আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে সেই দেশের নেতৃত্বে দিয়েছিলেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনার নেতৃত্বে এই সমস্ত সুযোগ্য নেতাদের পরামর্শ মতো চলে আওয়ামী লীগকে সুসংগঠিত করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পেরেছিলেন এবং 15 বছর একটানা তিনি বাংলাদেশকে শাসন করে বাংলাদেশকে উন্নতির এক চরম শিখরে নিয়ে গিয়ে দেশ এবং দেশের কাছে সুনাম করিয়ে বিদেশেও তার গরিমা তুলে ধরেছিলেন। এই বাংলাদেশের আত্মনির্ভরতার বাণী সমগ্র বিশ্বে তিনি পৌঁছে দিয়েছিলেন। এটা শেখ হাসিনার একক কৃতিত্ব ছিল না, তার পেছনে কাজ করেছিল বঙ্গবন্ধুর ফেলে যাওয়া, বঙ্গবন্ধু নিজের হাতে তৈরি নেতারা, যারা শেখ হাসিনাকে সেদিন বাংলাদেশের বঙ্গবন্ধুর স্থানে প্রধানমন্ত্রী পদে বসাতে সমর্থ হয়েছিলেন। আজকে আমার এই কথাগুলো মনে পড়ছে কেন? গত পরশু দিন রমেশচন্দ্র সেন ঠাকুরগাঁর পরপর 5 বারের এমপি এবং পরবর্তীতে পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা আমলে, তাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে। এই মানুষটাকে আমি চিনতাম, কারণ আমি ঠাকুরগাঁর ম্যাজিস্ট্রেট ছিলাম, তার সঙ্গে সরাসরি আমার পরিচয় ছিল 1973 সাল থেকে, কত বছর আগের কথা। তাকে খুব ভালোভাবে তার কম বয়সে আমি দেখেছি। সে সময় ঠাকুরগাঁতে কয়েকজন আওয়ামী লীগের নেতা ছিলেন উৎসর্গকৃত প্রাণ, অত্যন্ত ভালো নেতা। পচাগড়ে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এখানে সদরে ফজল হক সাহেব, অ্যাডভোকেট ফজল হক সাহেব, রমেশচন্দ্র সেন, ওইদিকে রানী শঙ্কর, আলী আকবর, এদের মতো নেতারা দিনাজপুর ঠাকুরগাঁতে তখন ছিলেন আওয়ামী লীগে। তাদেরই প্রচেষ্টায় বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরও আওয়ামী লীগ জেগে উঠেছিল তাদেরই সুযোগ্য নেতৃত্বে। সেই রমেশচন্দ্র সেন একটা নিবৃত্ত লোক, অত্যন্ত সহজ সরল মানুষ, তার সম্পর্কে কোনো দুর্নাম নয়, তিনি ঘুষ দুর্নীতি করেছেন এমন কোনো কথাও নাই। এই অন্তর্বর্তী সরকার এসে তার মতো লোককে, অনেক বয়স, প্রায় 85-র উপরে বয়স হবে রমেশচন্দ্র সেন, তাকে কারারুদ্ধ করে রাখলেন। অসুস্থ মানুষ, তাকে জামিন পর্যন্ত দিলেন না, এবং যা এখন হচ্ছে যে বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এমনি আজকে 1.5 বছরে আওয়ামী লীগের বহু নেতাকে এইভাবে জীবন দিতে হয়েছে জেলখানায়। হুমায়ুন সাহেব মন্ত্রী ছিলেন, তাকে জীবন দিতে হয়েছে হাত করা পর অবস্থায় জেলখানার মধ্যে। রমেশচন্দ্রকে হাতে বেঁধে রেখেছিল। এরা বঙ্গবন্ধুর হাতে গড়া সমস্ত সৈনিক, যারা সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। এই সমস্ত কষ্ট সহ্য হয়। আজ এই কথাগুলো বলতে বারবার আমার 2 চোখ ভিজে যাচ্ছে, কান্না পাচ্ছে। জানি না এই করুণ কাহিনী শুনে আর কতজন দেশপ্রেমিক, স্বাধীনতা চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী যারা আছেন, যারা নেতা আছেন, তাদের অনেকের চোখেই হয়তো জল আসবে। আমি বঙ্গবন্ধুর পাশে যারা ছিলেন তাদের কথা বললাম, শেখ হাসিনার পাশে যারা ছিলেন
তাদের কথা বললাম, আব্দুর রাজ্জাকের মতো ছাত্রনেতা, তোফায়েল ভাইয়ের মতো ছাত্রনেতা, আমির হোসেন আমির মতো নেতা, এই রমেশচন্দ্র সেনের মতো নেতা, আরও আরও কত নেতা শেখ হাসিনার অবর্তমানে সেই অ্যাডেন্টাইম পিরিয়ডে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আব্দুল মালেক উকিল, আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিলেন, জোহরা তাজউদ্দিন, আইভি রহমান, সুরঞ্জিত সেনগুপ্ত অত্যন্ত ভালো একজন পার্লামেন্টেরিয়ান। তার কথা বলতে গেলেই এক অনবদ্য ইতিহাস উঠে আসে। অনেকেই বলে থাকেন, আজও বলে থাকেন, যে সুরঞ্জিত সেনগুপ্তের মধ্যে পার্লামেন্টেরিয়ান আজও বাংলাদেশে কেউ জন্মগ্রহণ করেনি। দেশের দুর্যোগের সময় বারবার তিনি উঠে এসেছেন টেলিভিশনের পর্দায়, দেশবাসীর কাছে তিনি তুলে ধরেছেন শান্ত থাকার জন্য। দেশবাসী তার কথা শুনে শান্ত হয়ে গেছে। তিনি যখন পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন তখন দেশবাসী কান পেতে সঞ্জয় সেনগুপ্তের ভাষণ শুনেছেন। সেই মানুষটিকেও অত্যন্ত দুঃখ, ব্যথা, কষ্ট নিয়ে বিদায় নিতে হয়েছে। এই সমস্ত নেতাদের আর আমরা কখনো ফিরে পাবো না। আজকে দেশের এই দুর্দিনে শেখ হাসিনা যখন দেশ থেকে বিতাড়িত, আওয়ামী লীগ ভেঙে চুরমার, কোথায় নেতা আছে, কোথায় কর্মী আছে, কারণ কোনো খবর নেই। কে কোথায় মানবতার জীবনযাপন করছে, জেলখানায় অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী ধুকে ধুকে মরছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, পাঞ্জা করছে। কে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করবে? সেই যুগের মতো, যে যুগে বঙ্গবন্ধু জেলে যাওয়ার পর সেই 69 আন্দোলনের কথা মনে পড়ে, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, পদ্মা মেঘনা যমুনা আমাদের ঠিকানা, আয়ুষ শাহের গদিতে আগুন জ্বালে একসাথে। আজকে কে বলবে যেই অপদার্থ অবৈধ ইউনূস সরকারের গদিতে আগুন জ্বালো একসাথে? তেমন কথা বলবার মতো রাস্তায় আজকে কেউ নেই। কোথায় গেল অদম্য সেই ছাত্রলীগের কর্মী বাহিনী? কোথায় আজকে আওয়ামী লীগের যুবলীগ? কোথায় আজকে আওয়ামী লীগের সেই নেতারা? যেদিকে তাকাই চারিদিকে শুধু শূন্যতা আর শূন্যতা। আমরা আজকে বিদেশের উপর ভর করে বসে আছি। কবে নেত্রী ফিরে আসবেন? কবে এই সোনারা বাংলাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন? এই আশা নিয়ে প্রতিদিন আমরা খবর পড়ি, প্রতিনিয়ত খবর শুনি, টেলিভিশনের টকশো শুনি, বিদেশি সংবাদপত্র থেকে কি বলা হয় আমরা সেসব শুনি। কতদিন? কিন্তু এই যে অবৈধ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের ডেট দিয়েছে, বাকি আছে আর মাত্র 3 দিন। 3 দিন পরে নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু সংবাদ মাধ্যমগুলো কি আছে, কি বলছে, সেটা আমরা একবার দেখে আসি। সংবাদ মাধ্যমগুলোর অধিকাংশই বলছে নির্বাচন হবে না, হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই। জামাতে ইসলাম বলছে যদি জেতার মতো কোনো সম্ভাবনা তারা না দেখেন তাহলে নির্বাচন বানচাল করে দেবেন। বিএনপি আজকে দেশের সবচেয়ে বড় পার্টি, আওয়ামী লীগের অবর্তমানে। বিএনপি নেতা চেয়ারম্যান তিনি দেখা করেছেন, আমাদের তারেক রহমান দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। তাকে বলে এসেছেন যে সমস্ত অকাম কুকাম চলছে এবং এই এনসিবিকে, ইউনূস সাহেবকে জিতানোর জন্য, ইউনূস সাহেবের দলকে জিতানোর জন্যে, জামাতকে জিতানোর জন্য যে সমস্ত অনৈতিকতার আশ্রয় গ্রহণ করা হচ্ছে, যদি নির্বাচন এরকমই হতে থাকে, এটা যদি বন্ধ করা না হয় তাহলে বিএনপি নির্বাচন বয়কট করবে। তাহলে নির্বাচনটা হবে কীভাবে? হওয়ার কোনো সম্ভাবনা তো দেখা যাচ্ছে না। তারপরও সেনাবাহিনী যখন বলছে যে নির্বাচন তারা করবে, নির্বাচন বানচাল হতে দেবে না। তো যাই হোক, সেনাবাহিনী তো আমরা অনেক দেখেছি ভাই। সেই 1975 আমরা আইয়ুব খান আমল থেকে আইয়ুব খান মার্শাল্লাহ দেখেছি, এহিয়া খান মার্শাল্লাহ দেখেছি, পরবর্তীতে বাংলাদেশে আমরা জিয়াউর রহমানের মার্শাল্লাহ দেখেছি, হোসেন মোহাম্মদ এরশাদের মার্শাল্লাহ। কিন্তু এই যে মঈনুদ্দিন সাহেবের 111-এর যে মার্শাল্লাহ, জেনারেল মঈনুদ্দিন সাহেবের শাসনকালকে আমরা দেখেছি, কিন্তু এবার যে জেনারেল ওয়াকারের শাসনকাল দেখলাম সেটা অপূর্ব।
প্রশংসার অযোগ্য। তিনি কেমন জেনারেল আজ বিগত ১.৫ বছরে আমরা বুঝতে পারিনি, যে দেশকে ধ্বংস হতে দেখেও চোখের সামনে তার হাতে ক্ষমতা থাকতেও দেশকে রক্ষা করার ব্যবস্থা তিনি করলেন না। তিনি আজকে বলছেন যে নির্বাচন যে কোনো উপকারী করা হবে। দেশের মধ্যে আমরা সবাই জানি বা আপনারা বিভিন্ন সূত্র মারফত জানছেন যে দেশের মধ্যে পাকিস্তানি জঙ্গিরা এসে ভরে গেছে, তাদেরকে আমদানি করা হয়েছে, তাদের অস্ত্রপাতি রয়েছে। আন্দোলনকারী যে সমস্ত থানা লুট হয়ে গেছে সে সমস্ত অস্ত্রপাতি রয়েছে এনসিপি গুন্ডাদের হাতে। তারা যে কোনো প্রকারে নির্বাচন তুলে নেবে। এদের এই যদি তারা কোনো সন্ত্রাসের সৃষ্টি করে, তারা মব সৃষ্টি করে, তাহলে তারেকের বিএনপি এটা কী করে ঠেকাবে? এবং একে কেন্দ্র করে একটা গৃহযুদ্ধ লেগে যাওয়ার যে বিরাট সম্ভাবনা রয়েছে, তাতে কি হবে? এই দেশটা একেবারে, দেশের জনগণ শেষ হয়ে যাবে। বাংলাদেশ একদম চিরতরে একদম শেষ হয়ে যাবে। দেশটা আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। জামাত যদি ক্ষমতায় আসে, তারা আগেই বলেছে, দেখবেন আপনি লক্ষ্য করে, যে জামাতের রাজত্বকালে কী হবে। জামাতে একজন নারীকেও তারা নমিনেশন দেয়নি। তারা বলে দিয়েছে নারী নেতৃত্ব তারা মানে না। তারা যদি ক্ষমতায় আসে, তাহলে এই মেয়েদের, আমাদের দেশে যে 50% নারী, বিশেষ করে কর্মজীবী নারী যারা রয়েছে, যারা দেশের বহু মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে আনেন, তাদের কী অবস্থা হবে? যে সমস্ত মেয়েরা এই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে রাস্তায় আন্দোলন করলেন এবং আওয়ামী লীগ শেখ হাসিনাকে বিতাড়িত করার পক্ষে স্লোগান দিলেন, তাদের কী অবস্থা হবে একবার ভেবে দেখুন। কোথায় আপনারা দেশটাকে নিয়ে গিয়েছেন? এই জামাত বাংলাদেশটাকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করবে, যেখানে নারীর কোনো অধিকার থাকবে না। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের কোনো অধিকার থাকবে না। ইতিমধ্যে ইউনুস সাহেব আমেরিকার সঙ্গে চুক্তি করে, ডিপ স্টেটের সঙ্গে চুক্তি করে এসেছেন। 1-2 দিনের মধ্যেই, এই নির্বাচনের আগেই, আগামীকালের মধ্যে হয়তো এনডিএ চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে আমেরিকার সঙ্গে। যে এনডিএ চুক্তির মধ্যে কী আছে তা কেউ জানতে পারবে না। নন ডিসক্লোজ অ্যাগ্রিমেন্ট, যেটাকে কাউকে প্রকাশ করা যাবে না। এই 2-1 দিনের মধ্যে সেটা চুক্তি স্বাক্ষর হয়ে যাবে। সেই জন্যে ইউনুস সাহেবের পক্ষ থেকে সেই লজার রহমান এবং তার সাঙ্গপাঙ্গ আমেরিকায় গিয়ে বসে আছেন। তারেক জিয়া যদি ক্ষমতায় আসেন, বিএনপি যদি ক্ষমতায় আসেন, তারেক কি পারবেন সেই এনডিএ চুক্তি বাতিল করতে? সেই এনডিএ চুক্তির মধ্যে রয়েছে যে সমস্ত মালপত্র, বিমান টিমান ইত্যাদি অমুক তমুক কেনার কথা আমরা শুনছি, সবই কিনতে হয় আমেরিকা থেকে। চীনের কোনো দ্রব্য বাংলাদেশ কিনতে পারবে না। শেখ হাসিনা যেভাবে চীন, আমেরিকা, ইন্ডিয়াদেরকে ব্যালেন্স করে দেশটাকে চালিয়েছেন, তারেক জিয়া কি পারবেন আমেরিকা এবং চীনকে ব্যালেন্স করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে? যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর বেশি আমি আর কী বা বলতে পারি। আমি যে অস্বাভাবিক একটা অবস্থা চারিদিকে, বাঙালি জাতি যে আজকে বাংলাদেশ এবং বাঙালি ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে ইউনিট সরকারি অন্তর্বর্তী সরকার, সেটাই আমি অল্প টুকরো টুকরো করে তুলে ধরলাম আপনাদের সামনে। এখন কি করতে হবে সে চিন্তা আপনারা করবেন। এই 12 তারিখের নির্বাচন আপনারা করবেন, কি বয়কট করবেন, নাকি ওই জামাতকে, দেশটাকে শেষ করে জামাতকে ক্ষমতা আনবেন, নাকি তারেক রহমানের বিএনপিকে ক্ষমতা আনবেন? বললাম আমি যে তারেক রহমান যে ক্ষমতায় আছে চীন এবং আমেরিকাকে এই এনডিএর প্রভাব মুক্তকারী চুক্তি বাতিল করে পারবেন কি এই দুটো দেশকে ব্যালেন্স করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে? এই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মাত্র 2 দিন হাতে সময় আছে, আপনারা এর মধ্যে চিন্তা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আমাদের নেত্রী বঙ্গবন্ধু তনয়া দেশের প্রধানমন্ত্রী, যিনি এখনও বর্তমান, তিনি জনগণকে ডাক দিয়েছেন নির্বাচন বয়কট করার জন্য। কোনো রকমভাবে যেন এই নির্বাচন, এই অবৈধ সরকার না করতে পারে,
তার জন্য তিনি ডাক দিয়েছেন। আশা করি একদিন বঙ্গবন্ধুর ডাকে যেমন এই বাঙালি ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তেমনি তার কন্যা শেখ হাসিনা, যিনি বাংলার মেয়ে, বাংলাদেশের মঙ্গল চাঁদ, যিনি বাংলাদেশকে বিশ্বের বুকে দাঁড় করিয়ে দিয়েছিলেন, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাক আপনারা পালন করবেন এবং তার আহ্বান শুনে এই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনকে আপনারা বয়কট করবেন, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।